সেটা আমি বলি। সেটার মধ্যে সেকশন ছিল হলো 143, 147, 148, 379, 380, 307, 322 এই সেকশনগুলি। অর্থাৎ ওখানে হলো মানে অবৈধ অনুপ্রবেশ, তারপরে দাঙ্গা, তারপরে হলো তোমার আনলফুল অ্যাসেম্বলি, তারপরে হলো 323 যেটা মানে আঘাত, হালকা আঘাত, হালকা জখম, এলোপাথারি ব্যবহার এটা, এবং ওখানে বাস চুরি করছে, তারপরে গাছ চুরি করছে, সীমানা পিলার যেটা এটা চুরি করে দিচ্ছে। এইগুলির জন্য এই মামলাটা ছিল। এই মামলাটার এটা মানে দণ্ডবিধির মামলাতে প্রথম কী হয়, যখন আমরা কোর্টে দাখিল করি সেটা হলো প্রথম বাদীর জবানবন্দির ভিত্তিতে 200 ধারা জবানবন্দি, যেটা 200 ধারা জবানবন্দির ভিত্তিতে এটা প্রথম কোর্ট কগনিজেন্সি নেয়। 200 ধারায় জবানবন্দি নেয় আর 193 ধারায় কগনিজেন্সি নেয়। কগনিজেন্সি নেওয়ার পরে আসামিদের বিরুদ্ধে সমন জারি করে, তারপরে আসামিদের কাছে সমন গেল। সমন যাওয়ার পরে আসামিরা আসলো, এসে জামিন চাইল। জামিন চাওয়ার পরে আসামিদেরকে মামলার মেরিট, গুণাগুণ বা অন্যান্য কিছু দেখে আসামিদেরকে জামিন দিল। আরেকটা কথা বলে রাখি, আসামিদেরকে জামিন সমন ইস্যু হওয়ার আগে যেটা হয়েছে সেটা হলো মামলাটা একটা ইনভেস্টিগেশনের জন্য দেওয়া হয়েছে। প্রথম নেক্সট এই আদার সেকশনের যে মামলাগুলি, প্যানেল কোর্টের আমরা যেটা বলি, যেই মামলাগুলিতে সাধারণত ডকুমেন্টারি এভিডেন্স থাকে না, যে ওসিকে তদন্তপূর্বক প্রতিবেদন প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয় না। ওসিতে নিজে তদন্ত করে না, ওসি তার আন্ডারে যে এসআই আছে তাদেরকে দিয়ে তদন্ত করার পরে এসআই এটা তদন্ত করে ওসির কাছে দেয়, ওসি সাহেব এটা ফরওয়ার্ড করে, মানে অগ্রগামী করে, তারপরে এটা কোর্টে আসে। কোর্টে আসার পরে কোর্টে যখন আসে তখন আমরা বলি, স্যার আপনি তদন্ত দিচ্ছিলেন, এটা তদন্ত রিপোর্ট হয়ে আসছে, এই রিপোর্টটা এটা বাদীর খাবারে আসছে, কাজে আসামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট প্রার্থনা হবে, প্রসেস প্রার্থনা হবে। তখন উনি যদি দেখে যে খুব গুরুতর সেকশন আছে তাহলে ওয়ারেন্ট দেয়। আর যদি মোটামুটি মানে দেখা যায় যে সেকশনগুলিতে সমন দেওয়ার মতো, কারণ কোন সেকশনে সমন দিতে হয়, কোন সেকশনে ওয়ারেন্ট দিতে হয়, সেগুলো কিন্তু আমার আইনের মধ্যে লেখা আছে। সিআরপিসি 2 নম্বর তফসিলে বলা আছে যে আমলযোগ্য, আমল অযোগ্য, তারপরে সমন, ওয়ারেন্ট, গ্রেপ্তারি করানোর ভাবে লেখা আছে। তো ওগুলোর উপরে বেসিস করে খুব সাধারণত আমি যে মামলাটার কথা বলতেছি, এই মামলাতে সকল আসামিদের 11 জন আসামি, 12 জন আসামি, সকল আসামিদের বিরুদ্ধে সমন দিচ্ছে। সমন পাওয়ার পরে তারা আসছে, এসে জামিন নিচ্ছে। জামিন নেওয়ার পরে মামলাটা যখন সকল আসামি যখন একটা ফৌজদারি মামলায় যখন সকল আসামি চলে আসে, জামিন নিতে চলে আসে, তখন আমরা ধার্য তারিখে বলি যে মামলাটা রেডি ফর ট্রায়াল। অর্থাৎ সব আসামি চলে আসছে, সব আসামি জামিন হোক অথবা জেলে যাক, যেটাই হোক, অর্থাৎ যখন সমস্ত আসামি কোর্টের কাছে জামিন নিতে আসে, প্রথম জামিন নিতে আসার পরে উনি জামিন দেখ আর জেল হাজতে দেখ, যেটাই করে, তারপরে পরবর্তীতে ট্রায়াল তো ওটা অন্য আরেকজন ম্যাজিস্ট্রেটের কাছে, কিন্তু একজন ম্যাজিস্ট্রেট সরাসরি আরেকজন ম্যাজিস্ট্রেটের কাছে পাঠায় না। এটা ট্রায়ালের জন্য প্রথমে উনি পাঠায় সিসি আমার কাছে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হলো ওনাদের সকল সেটা বদলি হয়ে গেল। বদলি হয়ে যাওয়ার পরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ট্রায়ালের জন্য ট্রায়াল কোর্টে দিল। ট্রায়াল কোর্টে যাওয়ার পরে কী হয়, এখানে আসামিরা প্রথম তারিখ বদলি জামিন নিতে হয়, বদলি বলে জামিন নিতে হয়। সেখানে আসামিরা বলে হ্যাঁ যে আমি আমলি আদালত থেকে আমরা জামিনে আছি, আমরা আবার আপনার করে মামলাটা বদলি হয়ে আসছি বিচারের জন্য, আপনার করে আমরা জামিন চাই। এটা একটা ফর্মালিটি, সিআরপিসিতে কিন্তু বদলি জামিনের বিষয়টা নাই। কিন্তু আদালত বদলি হইলে তখন ওই আদালত থেকে আসামিকে জামিনে থাকতে হয়, সেই জন্য বদলি জামিনের প্রেয়ার দেয় আসামি। আসামির পক্ষে বদলি জামিনের প্রেয়ার দিলে আসামিদেরকে বদলি বলে জামিন দেওয়া হয়। এরপরের তারিখে মামলাটা অভিযোগ গঠনের জন্য দিন দেওয়া থাকে, চার্জ গঠনের জন্য দিন দেওয়া থাকে। চার্জ গঠনের দিন আসামি পক্ষ 241 এতে ডিসচার্জের জন্য পিটিশন দিল, কোনো আসামিকে ডিসচার্জ করলো না, ডিসচার্জের পিটিশন নামঞ্জুর হলো, সকল আসামির অভিযোগ গঠন করা হলো। সেখানে কে কোন অপরাধ করছে তার বিরুদ্ধে সেই ধারায় অভিযোগ গঠন হবে। যে এলোপাতারি মারপিট করছে 323 ধারায়, যে চুরি করছে তার বিরুদ্ধে 379 ধারায়। এইভাবে সেপারেটলি আসামিদের বিরুদ্ধে চার্জ ফ্রেম হলো। চার্জ ফ্রেম হওয়ার পরে পরবর্তী তারিখটা ধার্য হলো সাক্ষীর জন্য। যখন চার্জ হয়ে যায় তখন ফৌজদারি মামলাতে সাক্ষীর জন্য দিন ধার্য হয়। তো তখন কী করতে হয়, বাদী পক্ষ সাক্ষী নিয়ে আসে। বাদী পক্ষ সাক্ষী নিয়ে আসলো, তো বাদী নিজে প্রথম সাক্ষী দিলেন, যিনি বাদী হয়ে কোর্টের দ্বারা যিনি বাদী হয়ে মামলাটা করছে তিনি প্রথম সাক্ষী দিলেন। তিনি সাক্ষী দিলেন, আসামি পক্ষের আইনজীবী তাকে জেরা করলেন। পরবর্তী তারিখে ওই বাদীর আর্জিতে যে সমস্ত সাক্ষীদের নাম আছে তালিকায়, সেখান থেকে আরও 2 জন সাক্ষী নিয়ে আসলো, তাদের সাক্ষী হলো, আসামি পক্ষের আইনজীবী জেরা করলো। পরের তারিখে বাকি আরও 2 জন 3 জন সাক্ষী নিয়ে আসলো, তাদের সাক্ষী হলো, আসামি পক্ষের আইনজীবী তাদেরকে জেরা করলো।
এখন সাক্ষী জেরা শেষ হলো, শেষ হওয়ার পরে আদালত তোমার মামলাটা আর্গুমেন্টের জন্য দিন ধার্য করবে। পরবর্তী তারিখে আর্গুমেন্টের যুক্তিতর্ক হবে। যুক্তিতর্কের দিন কাজ হলো কি, আসামির হাজিরে দিল, বাদীর হাজিরে দিল, আসামি পক্ষের আইনজীবী এবং বাদী পক্ষের আইনজীবী, দুই পক্ষের আইনজীবী শুধু আর্গুমেন্ট করবে। যে বাদী পক্ষের আইনজীবী বলবে যে এই কারণের সামনে আমি মামলাটা প্রমাণ করতে সক্ষম, যে আসামিতে সর্বোচ্চ সাজা চাই। আর আসামি পক্ষে বলবো যে এই ত্রুটি আছে মামলার মধ্যে, বাদী মামলায় এবং সাক্ষী প্রমাণের মধ্যে, এইটা এই মানে ডিফারেন্সিয়াল কিছু যদি সে পায়, ব্যতিক্রমী কিছু যদি পায়, যে মামলার ঘটনা যদি প্রমাণ করতে না পারছে, তাহলে আসামি পক্ষ বলবে যে আমি আসামিদেরকে বেকসুর খালাস দিই। এটা আসামি পক্ষের আইনজীবী আর্গুমেন্টের মধ্যে হবে। তাহলে বাদী পক্ষের আইনজীবী আসামিদের সর্বোচ্চ সাজা দাবি করবে আর্গুমেন্টের দিন, আর আসামি পক্ষের আইনজীবী সকল আসামিদেরকে বেকসুর খালাস দাবি করবে, যে এটা প্রমাণ হয় না, আমি খালাস দিই। এরপরের তারিখে দর্শক বলবে যে ঠিক আছে, আগামী আপনাদের আর্গুমেন্ট যুক্তিতর্ক শোনা হলো, আমরা আগামী তারিখে আমরা রায় দিই। তখন রায়ের জন্য দিন ধার্য থাকে, সেই দিন রায় হয়। এর আগে একটা কাজ হয়, সেটা হলো আর্গুমেন্টের আগে 3/2 হয়। 3/2 আসামি করবে, যখন সাক্ষী শেষ হয় বাদী পক্ষে, তখন আসামিদেরকে 3/2 আসামিদেরকে জিজ্ঞেস করা হয় যে আপনাদের বিপক্ষে সাক্ষী দিচ্ছে, এতজন সাক্ষী বিজ্ঞ আদালতে দাঁড়িয়ে আপনাদের আইনজীবী তাদেরকে জেরা করছে, আপনারা শুনছেন, আপনাদের কোনো বক্তব্য আছে কিনা। আসামিদেরকে সরাসরি জিজ্ঞেস করে, এটা 3/2 পাওয়া সিআরপিসি। আসামিদেরকে জিজ্ঞেস করা হয় যে তোমরা আপনারা কোনো আপনাদের কোনো বক্তব্য আছে কিনা, আপনারা কোনো ডকুমেন্টস দাখিল করবেন কিনা, কোনো কাগজপত্র সাবমিট করবেন কিনা, এটা আসামিদেরকে জিজ্ঞেস করা হয়। আর কোনো ছাপাই সাক্ষী দিবেন কিনা, কারণ আসামির চাইলে ইচ্ছা করলে আসামি পক্ষ সাক্ষী দিতে পারে, বুঝতে পারবেন, সেটাকে ছাপাই সাক্ষী পক্ষ ছাপাই সাক্ষী যদি দিতে চায়, কখন আসামি পক্ষ ছাপাই সাক্ষী দেয় সেটা বলি। সেটা হলো আসামিরা যদি কোনো ডকুমেন্টস কোর্টে জমা দিতে চায়, তাহলে ছাপাই সাক্ষী দেওয়া দরকার হয়। যদি কোনো ডকুমেন্টস দিতে না চায়, তাহলে ছাপাই সাক্ষী দেওয়া আসামিদের জন্য ক্ষতিকর। ঠিক আছে, ডকুমেন্টস কীরকম, যেমন একজন আসামি ঘটনার দিন বিদেশে ছিল, তার পাবলিক ডকুমেন্টস আছে, তার পাসপোর্ট আছে, পাসপোর্টের মধ্যে ডিপার্চার অ্যারাইভাল সিল দেওয়া থাকে। যদি দেখা গেল যে সে ভারতে বা সৌদি আরবে পরে বিচার্য বিষয় নির্ধারণ করবে বা পর্যালোচনায় নিবে ওইটা। আর যদি দেখা গেল যে একটা পাসপোর্টের ফটোকপি জমা দিলাম এবং এটা সাক্ষীর মাধ্যমে দিলাম না, এক্সিবিট হইল না, তাহলে এটা আদালত বিচার্য বিষয়ের সময় এটার ব্যাপারে পর্যালোচনায় আনবে না। অর্থাৎ এই আসামি এত তারিখে বিদেশে ছিল, তার পাসপোর্ট দাখিল সাপেক্ষে দেখা যাচ্ছে, এগুলি সে লিখবে না, তাহলে ওটাতে তার কোনো কাজে লাগবে না। সেই জন্য প্রপারলি ডকুমেন্টসগুলি জমা দিতে গেলে আসামি পক্ষ বাদী পক্ষের মতো ছাপাই সাক্ষী দিতে পারে। তো ওইটা 3/2 সময় জিজ্ঞেস করা হয়, যেটা আমি প্রথম বক্তৃতায় বাদ করছি। তো এইটা হলো, তাহলে তারপরে আর্গুমেন্ট হলো, আর্গুমেন্টের পরে জজ সাহেব রায় দেয়। রায়ের দিন ফৌজদারি মামলাতে আসামিগণ ঢোকে দাঁড়ানো থাকে, বাদী ঢোকে দাঁড়ানো থাকে, জজ সাহেব ওপেন কোর্টে রায় ঘোষণা করে। ফৌজদারি মামলাতে সবসময় ওপেন কোর্টে রায় ঘোষণা করতে হয়। এটা চেম্বারে বসে, দেওয়ানি মামলায় জমির মামলায় যেরকম চেম্বারে বসে রায় দেয়, আমরা পরবর্তীতে পজিটিভ থেকে দেখে বা নথি দেখে নিয়ে আসি যে রায়টা কী হইল। ফৌজদারি মামলা এরকম আসামি উপস্থিত থাকবে এবং সেখানে তাদের উপস্থিতিতে রায় ঘোষণা হবে। যদি কাউকে সাজা দেওয়া হয়, তাকে সিডব্লিউ মূল্যে হাজতে দিবে, আর যদি খালাস দেওয়া হয় তাহলে তো চলে যাবে। তো এই হলো একটা ফৌজদারি মামলা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রসেস। একটা কথা বলে রাখি, সেটা হলো যদি কোনো ফৌজদারি মামলায় কোনো আসামিকে সাজা দেয়, হ্যাঁ, খালাস দিলে তো চলে গেল, শেষ, কোনো সমস্যা নাই, খালাসের বিরুদ্ধে বাদী পক্ষ আপিল করতে পারে। আর যদি সাজা দেয়, তাহলে আসামি পক্ষ আপিল করে, তাই না? তো সাজা দিলে তাৎক্ষণিক যদি 1 বছরের মধ্যে সাজা দেয়, তাহলে 426 ধারাতে বিধান আছে, আসামি পক্ষ তখনই জামিন চাইতে পারে আপিলের শর্তে। এটা 1 বছরের মধ্যে দিলে পরে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আছে, তখন তাকে জামিন দিতে পারে। ঠিক আছে, আপনি হ্যাঁ, সাজা যখন ঘোষণা হবে, তখনই আসামি পক্ষের আইনজীবী বলবে স্যার আমরা আপিল করবো, আপিলের শর্তে জামিন চাচ্ছি, আমাদেরকে জামিন দেওয়া হবে। 1 বছরের মধ্যে হলে পরে যশোর জামিন দিয়ে দিবে, 1 বছরের বেশি হলে পরে জামিন হবে। হ্যাঁ হ্যাঁ, জামিনটা হলো 426 ধারাতে, আপিলের শর্তে জামিন, সিআরপিসির 426 ধারাতে। হ্যাঁ, আপিলের শর্তে জামিন ওখানে আছে, আপিলের শর্তে জামিন চাইতে পারে এবং জামিন দিতেও পারে, কিন্তু কনভিকশন হতে হবে 1 বছরের মধ্যে। 1 বছরের বেশি হলে ম্যাজিস্ট্রেটের না, 1 বছরের বেশি হলে ম্যাজিস্ট্রেটের এখতিয়ার নাই, জামিন দেওয়ার এখতিয়ার নাই, তাহলে আপিল কোর্ট জামিন দেবে। তো এইটা হলো মোটামুটি মামলা প্রথম থেকে শেষ পর্যন্ত। হ্যাঁ, এই ক্ষেত্রে কিভাবে মানে কোর্ট এটা ডিল করে এবং অ্যাজ অ্যান অ্যাডভোকেট স্যার আপনারা এটা কিভাবে মানে আচ্ছা, যখন কগনিজেবল আর নন কগনিজেবল অফেন্সের যখন কোনো মামলা কোর্টে দাখিল হয়, তখন কোর্ট যদি দেখে যেটা আমলযোগ্য না,
তাহলে তদন্তের জন্য দিবে, তদন্ত রিপোর্ট হয়ে আসার পরে আমলে নেবে। আর যদি আমলযোগ্য হয়, কগনিজেবল হয়, তাহলে কোনো তদন্ত ছাড়াই সরাসরি আমলে নিতে পারে। আর একটা মামলার মধ্যে কিছু সেকশন নন কগনিজেবল থাকে, কিছু সেকশন কগনিজেবল থাকে, তাই না? এই ক্ষেত্রে আদালত দুইটাই করতে পারে, তদন্তও দিতে পারে, উনি চাইলে সরাসরি আমলেও নিতে পারে। যে কোনো একটা করুন। হ্যাঁ, যে কোনো একটাই তো করতে হবে। এখন আমলেও নিল, তদন্ত দিল, এটা তার করা যাবে না। আমলে নিলে তো নিয়েই নিল, তাহলে তার তদন্তের কিছু নাই। স্যার আপনি অনেকগুলো কেস কিন্তু যারা হ্যাবিচুয়ালি অফেন্স করে থাকে তাদের কি জামিন হয়? হ্যাবিচুয়ালি অফেন্সের ক্ষেত্রে আসলে প্রত্যেকটা অপরাধের বিচার হয় সেপারেটলি। যে এই মামলার ক্ষেত্রে তার কি অফেন্স, তার কি রুল, সে কি রুল প্লে করছে, এটাই দেখা হয়। তার বিরুদ্ধে আরও 10টা মামলা আছে কিনা এবং সেগুলির মধ্যে কি অপরাধ সেটা খুব একটা দেখা হয় না। আমরা বলি যেটা যে এই মামলায় তার, কিন্তু এই মামলায় তার অপরাধটা কি সেটা এই মামলার ক্ষেত্রে দেখবে। তো কোর্ট সেটাই করে যে না, অন্য মামলা থাকলে সেখানে তার বিচার হবে। এই মামলায় তার অপরাধ খুব ছোট, কাজে এখানে তাকে জামিন পাওয়ার হক নেই, তাকে জামিন দেওয়া হয়। স্যার একটা আরেকটা মানে এখন আমাদের যারা একদম প্রিলিমিনারি স্টেজে